আমাদের আজকের গল্প ফেলুদা সিরিজের বিখ্যাত গোয়েন্দা গল্প সত্যজিৎ রায়ের লেখা এবার কাণ্ড কেদারনাথে। কি ভাবছেন ফেলুবাবু? প্রশ্নটা করলেন রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। আমরা তিনজনে রবিবার সকালে আমাদের বালিগঞ্জের বৈঠকখানায় বসে আছি। লালমোহন বাবু যথারীতি তার গল্পের বাড়ি থেকে চলে এসেছেন গল্প গুজবের জন্যে। কিছুক্ষণ হলো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন গনগনে রোদ। রবিবার লোডশেডিং নেই বলে আমাদের পাখাটা খুব দাপটের সঙ্গে ঘুরছে। ফেলুদা বলল, ভাবছি আপনার সদ্য প্রকাশিত উপন্যাসটার কথা। পহেলা বৈশাখ জটায়ুর অতলান্তিক আতঙ্ক বেরিয়েছে, আর আজ 5ই বৈশাখের মধ্যেই নাকি 4,500 কপি বিক্রি হয়ে গেছে। লালমোহন বাবু বললেন, ও বইতে যে আপনার মতো লোকের ভাবনার খোরাক ছিল তা তো জানতুম না মশাই। ঠিক সেরকম ভাবনা নয়, তবে ভাবছিলাম আপনার গল্প যতই গাঁজাখুরি হোক না কেন, স্রেফ মশলা আর পরিপাকের জোরে শুধু যে উতরে যায় তা নয়, রীতিমতো উপাদেয় হয়। লালমোহন বাবু গদগদ ভাব নিয়ে কিছু বলার আগেই ফেলুদা বলল, তাই ভাবছিলাম আপনার পূর্বপুরুষদের মধ্যে কোনো গল্প লিখিয়ে টিকিয়ে ছিলেন কিনা। সত্যি বলতে কি, আমরা লালমোহন বাবুর পূর্বপুরুষদের সম্বন্ধে প্রায় কিছুই জানি না। উনি বিয়ে করেননি এবং ওর বাপ মা আগেই মারা গেছেন সেটা জানি, কিন্তু তার বেশি উনিও বলেননি, আর আমরাও কিছু জিজ্ঞেস করিনি। লালমোহন বাবু বললেন, 5-7 পুরুষ আগের কথা তো আর বিশেষ জানা যায় না। তাদের মধ্যে হয়তো কোনো কথক ঠাকুর টাকুর থাকতে পারে, তবে গত 2-3 জেনারেশনের মধ্যে ছিল না সেটা বলতে পারি। আপনার বাবার আর ভাই ছিল না? 3 ব্রাদার্স, উনি ছিলেন মিডল। জ্যাঠা মোহিনীমোহন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ছেলেবেলা আর্নিকা, রাস্টক্স, পালসেটিলা কত যে খেয়েছি তারই আত্মা নেই। গ্রেট গ্র্যান্ডফাদার ললিতমোহন ছিলেন পেপার মার্চেন্ট। LM গাঙ্গুলি অ্যান্ড সসের দোকান ওই সেদিন অবধি ছিল, ভালো ব্যবসা ছিল। গড়পাড়ের বাড়িটা LMই তৈরি করেন। ঠাকুরদাদা বাবা দুজনেই ব্যবসায় যোগ দেন। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ব্যবসা চলল। 52তে চলে গেলেন। তারপর যা হয় আর কি, LM গাঙ্গুলি অ্যান্ড সন্স এর নামটা ব্যবহার হয়েছিল কিছুদিন, কিন্তু মালিক বদল হয়ে গেল। আপনার ছোট কাকা, তিনি ব্যবসায় যোগ দেননি? নো স্যার, ছোট কাকা দুর্গমোহনকে দেখি আমার জন্মের অনেক পরে। আমার জন্ম 36-এ। দুর্গমোহন 29-এ সন্ত্রাসবাদীদের দলে যোগ দিয়ে খুলনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার টার্নাবুল সাহেবকে গুলি করে মেরে তার থুতনি উড়িয়ে দেন। তারপর হাওয়া বেপাত্তা। পুলিশ ধরতে পারেনি ছোট কাকাকে। আমার ধারণা আমার অ্যাডভেঞ্চার প্রতিভা ছোট কাকার কাছ থেকেই পাওয়া। উনি আর আসেননি? এসেছিলেন একবার স্বাধীনতার পর 49-এ। তখন আমি 3rd ক্লাসে পড়ি। এই প্রথম আর শেষ দেখা ছোট কাকার সঙ্গে। তবে যাকে দেখলাম তিনি যে অগ্নিযুগের ছোট কাকা দুর্গমোহন গাঙ্গুলি নন, কমপ্লিট চেঞ্জ। কোথায় সন্ত্রাস, কোথায় পিস্তল, একেবারে নিরীহ সাত্ত্বিক পুরুষ। মাসখানেক ছিলেন, তারপর আবার চলে যান। কোথায়? যদ্দূর মনে পড়ে কোনো জঙ্গলে কাঠের ব্যবসা করতে যান। বিয়ে করেননি? না। কিন্তু আপনার আপন বা জ্যাঠাতো ভাই বোন আছে নিশ্চয়ই? আপন বোন একটি আছে, দিদি। স্বামী রেলওয়েতে চাকরি করেন, ধানবাদে পোস্টেড। জ্যাঠার ছেলে নেই। 3 মেয়ে, 3জনের স্বামী ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিজয় দশমীকে একটি করে পোস্টকার্ড, ব্যাস। আসলে রক্তের সম্পর্কটা কিছুই নয় ফেলুবাবু। এই যে আপনারা তপেশের সঙ্গে আমার তার সঙ্গে কি ব্লাড রিলেশনের কোনো? লালমোহন বাবুর কথা থামাতে হলো, কারণ দরজায় টোকা পড়েছে। এটা যাকে বলে প্রত্যাশিত, কারণ টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 9:30টার জন্য। এখন বেজে গেছে 9:33। ভদ্রলোকের নামটা জানা ছিল টেলিফোনে, উমাশঙ্কর পুরী। এবার চেহারাটা দেখা গেল। মাঝারি হাইট, দোহারা গড়ন, পরনে ঘি রঙের হ্যান্ডলুমের স্যুট, দাড়ি গোপ কামানো, মাথার চুল কাঁচা পাকা মেশানো, ডান দিকে সিথি। এই শীতের ব্যাপারটা দেখলেই কেন জানি আমার অস্বস্তি হয়। মনে হয় মুখটা যেন আয়নায় দেখছি। পুরুষদের মধ্যে শতকরা 1জনের বেশি ডান দিকে সিথি করে কিনা সন্দেহ, যদিও কারণটা জিজ্ঞেস করলেই বলতে পারবো না। আপনাকে খুব তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে বলে মনে হচ্ছে, ফেলুদা মন্তব্য করল
আলাপ পর্বের পর ভদ্রলোক চেয়ারে বসতে। হ্যাঁ, তা উমাশঙ্করের ভুরু কপালে উঠে গেল। কিন্তু সেটা আপনি জানলেন কি করে? আপনার বাঁ হাতের সব নখই পরিষ্কার করে ক্লিপ দিয়ে কাটা, আর একটি নখ এখনও কোটের পকেটের ধারে লেগে আছে। অথচ ডান হাতের দুটি নখের পরে আর বাকিগুলো। আর বলবেন না, বললেন মিস্টার পুরী। ঠিক সেই সময়ই একটা ট্রাঙ্ক কল এসে গেল। কথা শেষ হতে হতে দেখি আপনার সঙ্গে অ্যাপার্টমেন্টের সময় হয়ে গেছে। যাকগে, এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। মিস্টার পুরী গম্ভীর হয়ে নিজেকে সংযত করে নিলেন। তারপর বললেন, মিস্টার মিটার, আমি থাকি ভারতবর্ষের আরেক প্রান্তে। আপনার নাম শুনেছি ভগবানগড়ের রাজার কাছ থেকে। শুধু নাম নয়, প্রশংসা। তাই আমি আপনার কাছে এসেছি। আমি তাতে গর্ববোধ করছি। এখন কথা হচ্ছে কি? মিস্টার পুরী থামলেন। তার মধ্যে একটা ইতস্তত ভাব লক্ষ্য করছিলাম। তিনি আবার বললেন, ব্যাপারটা হচ্ছে কি, একটা দুর্ঘটনা হতে পারে, সেইটি যাতে না ঘটে তাই আমি আপনার সাহায্য চাইছি। সেটা পাওয়া যাবে কি? ফেলুদা বলল, আপনি কি ঘটনা বা দুর্ঘটনার কথা বলছেন সেটা না জানা পর্যন্ত আমি তো মতামত দিতে পারছি না। শ্রীনাথ এই সময় চা চানাচুর বিস্কুট এনে রাখতে কথায় একটু বিরতি পড়ল। তারপর মিস্টার পুরী একটা বিস্কুট তুলে নিয়ে বললেন, আপনি রূপনারায়ণগড় স্টেটের নাম শুনেছেন? নামটা চেনা চেনা লাগছে, বলল ফেলুদা। উত্তরপ্রদেশে নাকি? ঠিকই বলেছেন, বললেন মিস্টার পুরী। আলিগড় থেকে 90 কিলোমিটার পশ্চিমে। আমি যখনকার কথা বলতে যাচ্ছি সেটা আজ থেকে 30 বছর আগে। তখন রাজা ছিলেন চন্দ্রদেও সিং। আমি ছিলাম স্টেটের ম্যানেজার। ভারত স্বাধীন হয়ে গেলেও তখন এসব নেটিভ স্টেটের উপর তত চাপ পড়েনি। রাজারা রাজাই ছিলেন। চন্দ্রদেওর বছর 54 বয়স। কিন্তু তখনও সিংহের মতো চেহারা। শিকার করেন, টেনিস খেলেন, পোলো খেলেন, পৌরত্বের কোনো লক্ষণ নেই। একটা ব্যারাম তাকে মাঝে মাঝে বিব্রত করত, কিন্তু সেটা যে হঠাৎ এমন আকার ধারণ করবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। হাঁপানি। সে যে কি হাঁপানি সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা জলজন্ত জোয়ান মানুষকে 6 মাসের মধ্যে কঙ্কালে পরিণত করলো, এই প্রথম দেখলাম। কোনো ঔষধে কোনো কাজ দিল না। হয়তো 2 দিন দেয়, আবার যেই কে সেই সময় খবর এলো হরিদ্বারে নাকি এক ভদ্রলোক থাকেন, নাম ভবানী উপাধ্যায়। তিনি নাকি হাঁপানির অব্যর্থ ওষুধ জানেন। বহু রোগী তার ঔষধে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন। আমি নিজেই চলে গেলাম হরিদ্বার। ঠিকানা জানা ছিল না ভদ্রলোকের, কিন্তু খুঁজে পেতে অসুবিধা হলো না, কারণ ওকে অনেকেই চেনে। সাদাসিধা মানুষ, ছোট্ট একটা বাড়িতে থাকেন। আমাকে যথেষ্ট খাতির করে তার তক্তপোষে বসালেন। তারপর সব শুনে টুনে বললেন, আমি যাব আপনার সঙ্গে, রাজাকে ওষুধ দিব। সারবার হলে 10 দিনের মধ্যে সারবে, না হলে নয়। সেই 10 দিন আমি ওখানে থাকব। ওষুধে কাজ না দিলে আমি কোনো পয়সা নেব না। বললে বিশ্বাস করবেন না মিস্টার মিতের, 10 দিন নয়, 7 দিন নয়, 3 দিনের মধ্যে রাজার হাঁপানি উধাও। এমন যে ঘটনা ঘটতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। উপাধ্যায় বললেন, তার ওষুধের দাম মাত্র 50 টাকা। রাজাকে বলতে তিনি তো কথাটা কানেই তুললেন না। বললেন, আমি মরতে বসেছিলাম, উনি এসে আমাকে নতুন জীবন দান করলেন, আর তার দাম হলো কিনা 50 টাকা। এখানে বলে রাখি যে রাজা চন্দ্রদেও মানুষ একটু খামখেয়ালি ছিলেন। তাছাড়া তার শোক, তার আনন্দ, তার ক্রোধ, তার দয়াদাক্ষিণ্য সবই সাধারণ মানুষের চেয়ে মাত্রায় অনেকটা বেশি ছিল। 50 টাকার বদলে উনি উপাধ্যায়কে যেটা দিলেন সেটা একটা মণি মুক্তা খচিত সোনার বালগোপাল। জিনিসটা আসলে একটা পেন্ডেন্ট বা লকেট, লম্বা ইঞ্চি 3। তখনকার দিনে সেটার দাম 5 থেকে 7 লাখ টাকা। একটু ফাঁক পেয়ে প্রশ্ন করলেন, উপাধ্যায় নিলেন সেই লকেট? সেই কথাই তো বলছি, বললেন উমাশঙ্কর পুরী। উপাধ্যায় বললেন, আমি সাদাসিধে মানুষ, আমাকে এমন বিপাকে ফেলছেন কেন? এত দামি একটা জিনিস আমার কাছে থাকবে, সেটা লোকে আমার বলে বিশ্বাস করবে কেন? সবাই ভাববে আমি চুরি করেছি। রাজা বললেন,
কারোর তো জানার দরকার নেই। আমার তো আর খবরটা ঢাক আমরা তো আর খবরটা ঢাক পিটিয়ে জাহির করতে যাচ্ছি না। আর নেহায়েতই যদি কেউ জেনে ফেলে, তার জন্য আমি আমার নিজের সিলমোহর লিখে দিচ্ছি যে এটা আমি তোমাকে পারিতোষিক হিসেবে দিলাম। এরপরে তো আর কারোর কিছু বলার নেই। উপাধ্যায় বলল, তাই যদি হয় তাহলে আমি মাথা পেতে নেব আপনার এই পারিতোষিক। ফেলুদা বললেন, আপনি, রাজা এবং উপাধ্যায়, এই তিনজন ছাড়া আর কেউ কি ঘটনা জানতো? আমি সত্যি কথা বলবো, বললেন উমাশঙ্কর পুরী। রাজা নিজে যদি খেয়াল বসে কাউকে বলে থাকেন তো সে আমি জানি না। ব্যাপারটা জানতো রাজা রানী এবং দুই রাজকুমার, সুরুজ এবং পবন। বড় কুমার সুরুজ অতি চমৎকার ছেলে, রাজপরিবারে এমন দেখা যায় না। তার বয়স তখন 22-23। ছোট কুমারের বয়স 15। এছাড়া জানতাম আমি আমার স্ত্রী আর আমার ছেলে দেবীশঙ্কর, তার বয়স তখন 5 কি 6। ব্যাস, আর কেউ না। আর এটাও আপনি খেয়াল করে দেখুন মিস্টার মিতর, এই খবর কিন্তু গত 30 বছরে কোনো কাগজে বেরোয়নি। আপনি তো সাংবাদিকদের জানেন, তারা এর গন্ধ পেলে কি করে ছেড়ে দিত। সে ঠিক বলেছেন, বলল ফেলুদা। ব্যাপারটা গোপনীয়তা রক্ষিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার আমি এগিয়ে আসছি বর্তমানের দিকে। রাজা চন্দ্রদেব সিং বেঁচে ছিলেন আরও বছর 12। তারপর সুরুজদেও রাজা হলেন। রাজা মানে তখন তো আর রাজা কথাটা ব্যবহার চলে না, বলতে পারেন উনিই হলেন কর্তা। আপনি তখনও ম্যানেজার? আজ্ঞে হ্যাঁ, এবং আমি প্রাণপণে চেষ্টা করছি যাতে ব্যবসা ইত্যাদির সাহায্যে রূপনারায়ণগড়ের ভবিষ্যৎকে আরও মজবুত করতে। কিন্তু মুশকিল হয়েছে কি, সুরুজদের এসবের দিকে কোনো উৎসাহ নেই। তার নেশা হচ্ছে বই। সে দিনের মধ্যে 16 ঘন্টা তার লাইব্রেরিতে পড়ে থাকে। সেখানে আমার একার চেষ্টায় আমি কি করতে পারি? ফলে আর্থিক দিক দিয়ে স্টেটের অবস্থা ক্রমেই খারাপ হয়ে আসতে লাগলো। আপনার নিজের ছেলেও তো ততদিনে বড় হয়েছে। হ্যাঁ, দেবীকে অবশ্য আমি আগে আলিগড় স্কুলে পাঠিয়ে দিই। সে আর রূপনারায়ণগড়ে ফিরেনি, দিল্লি গিয়ে নিজেই ব্যবসা শুরু করেছে। আপনার কি ওই একই ছেলে? আজ্ঞে হ্যাঁ। যাই হোক, আমার নিজের অনেকবার মনে হয়েছে যে ম্যানেজারি ছেড়ে দিয়ে আমার নিজের দেশ মোর্দাবাদে গিয়ে কিছু একটা করি, কিন্তু মায়া কাটাতে পারছিলাম না। মিস্টার পুরী এবার লকেট থেকে একটা চুরুট বার করে ধরিয়ে বললেন, এবার আমি আসল ঘটনায় আসছি। আপনার ধৈর্যচ্যুতি হয়ে থাকলে আমায় মাফ করবেন। 7 দিন আগে, অর্থাৎ 29 এপ্রিল, শনিবার রূপনারায়ণগড়ের ছোট কুমার পবনদেও সিং হঠাৎ আমার কাছে এসে হাজির হন। তার প্রথম কথাই হলো, আমার বাবার হাঁপানি যিনি সারিয়েছিলেন তার নাম এবং তার হরিদ্বারের ঠিকানাটা আমার চাই। স্বভাবতই আমি প্রথমে জিজ্ঞেস করলাম, কারোর কোনো অসুখ করেছে কিনা। পবন বলল, সে একটা টেলিভিশনের ছবি করছে, তার জন্য এই ভদ্রলোকটাকে দরকার। পবন যে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করে সেটা জানতাম, কিন্তু সেটা যে টেলিভিশন নিয়ে মেতে উঠেছে সে খবর জানতাম না। আমি বললাম, তুমি কি তোমার ছবিতে সেই ভদ্রলোককে দেখাতে চাও? সে বলল, অবশ্যই, শুধু তাই নয়, বাবা তাকে যে লকেটটা দিয়েছিলেন সেটাও দেখাবো। একটা অসুখ সারিয়ে এরকম বকশিস আর কেউ কোথাও পেয়েছে বলে আমার মনে হয় না। তখন আমার পবনকে বলতেই হলো যে উপাধ্যায় তার এই পারিতোষিকের ব্যাপারটা একেবারে প্রচার করতে চাননি। পবন বলল, 30 বছর আগে একটা লোক যে কথা বলেছে, আজ যে সেই কথা বলবে এমন কোনো কথা নেই। সমস্ত পৃথিবীর কাছে নানা রকম তথ্য পরিবেশন করা টেলিভিশনের একটা প্রধান কাজ। আপনি আমাকে নাম ঠিকানা দিন, ওকে রাজি করাবার ভার আমার। কি আর করি, বাধ্য হয়ে উপাধ্যায়ের নাম ঠিকানা দিয়ে দিলাম। সে ধন্যবাদ দিয়ে চলে গেল। উপাধ্যায়ের বয়স তখন, কি আর করি, বাধ্য হয়ে উপাধ্যায়ের নাম ঠিকানা দিয়ে দিলাম, সে ধন্যবাদ দিয়ে চলে গেল। উপাধ্যায়ের বয়স এখন আন্দাজ কত হবে? ফেলুদা জিজ্ঞেস করল। তার 70-72 তো হবেই। রূপনারায়ণগড়ে যখন এসেছিল তখন তার যৌবন পেরিয়ে গেছে। ফেলুদা উমাশঙ্করের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, আপনি কি শুধু এই ব্যাপারটার গোপনীয়তা রক্ষা হবে না বলে চিন্তিত হচ্ছেন? মিস্টার পুরী মাথা নাড়লেন। না মিস্টার পুরী, না মিস্টার মিতর, আপনি ঠিকই আন্দাজ করেছেন। শুধু যদি তাই হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আমার ভয় হচ্ছে ওই লকেটটাকে নিয়ে। পবনের নতুন শখ হয়েছে টেলিভিশনের ছবি তোলার। আপনি নিশ্চয়ই জানেন যে কাজটা খরচ সাপেক্ষ। পবনের নিজের কোনো অর্থ সংগ্রহের রাস্তা আছে কিনা জানি না।
কিন্তু এটা জানি যে ওই একটি লকেট ওর সমস্ত অর্থ সমস্যা দূর করে দিতে পারে। কিন্তু ওই লকেটটি হাত করলে তাকে অসৎ উপায় অবলম্বন করে করতে হবে। তা তো বটেই। পবনদেও ছেলে কেমন, সে বাপের কিছু দোষগুণ দুটোই পেয়েছে। পবনের মধ্যে একটি বেপরোয়া দিক আছে, ভালো খেলোয়াড়, ছবি ভালো তোলে, আবার জুয়ার নেশাও আছে। অথচ তার দরাজ মনের পরিচয় পেয়েছি। ওকে চেনা ভারী কষ্ট, যেমন ছিল ওর বাপকে। তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আমি চাইছি আপনি দেখেন যাতে এই অসৎ উপায়টি অবলম্বন না করা হয়। পবনদেও কি হরিদ্বার যাচ্ছেন? আজ্ঞে হ্যাঁ, তবে তার যেতে একটু দেরি হবে, কারণ এখন উনি প্যালেসের ছবি তুলছেন। আমাদেরও যেতে গেলে সময় লাগবে, কারণ তার আগে তো ট্রেন বুকিং পাওয়া যাবে না। কিন্তু ধরুন যদি আমি কেসটা নিই, আমি আপনাদের ছোট কুমারকে চিনছি কি করে? সে ব্যবস্থাও আমি করে এসেছি। দিল্লির একটি সাপ্তাহিক কাগজে কুমারের এই রঙিন ছবিটা বেরিয়েছিল গত মাসে। একটা বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এটা আপনি রাখুন। আর আপনাকে আগাম কিছু, আমি 1000 টাকা অ্যাডভান্স নিই, বলল ফেলুদা। কেস সফল না হলেও সেটা ফেরত দিই না, কারণ সফল না হওয়াটা অনেক সময় গোয়েন্দার অক্ষমতার উপর নির্ভর করে না। সফল হলে আমি আরও 1000 টাকা নিই। বেশ, আপনাকে এখন কিছুই বলতে হবে না। আমি পার্ক হোটেলে আছি। আপনি কি স্থির করেন বিকেল 4টে নাগাদ ফোন করে জানিয়ে দিবেন। হ্যাঁ হলে আমি নিজে এসে আপনাকে আগাম টাকা দিয়ে যাব। ফেলুদা যে কেসটা নেবে সেটা আমি আগে থেকেই জানতাম। আজকাল আমরা মক্কেলের কথাবার্তা হংকং থেকে কেনা একটা মাইক্রো ক্যাসেটে রেকর্ডারে তুলে রাখছি। মিস্টার পুরীর বেলাতে ওর অনুমতি নিয়ে তাই করেছিলাম। ফেলুদা দুপুরের সব কথাবার্তা প্লেব্যাক করে খুব মন দিয়ে শুনল। কেসটা নেবার সপক্ষে দুটো যুক্তি রয়েছে। একটা হলো অভিনবত্ব, আর 2 হলো গোয়েন্দাগিরির প্রথম যুগে দেখা হরিদ্বার ঋষিকেশটা আরেকবার দেখার লোক। বাদশাহী আংটির ক্লাইম্যাক্সটা যে হরিদ্বারে শুরু হয়েছিল সেটা আমি কোনো দিনও ভুলব না। পার্ক হোটেলে টেলিফোন করে কেসটা নিচ্ছে বলে ফেলুদা মিস্টার পুরীকে জানিয়ে দিলেন। আর মিস্টার পুরীও আধা ঘন্টার মধ্যে এসে আগাম টাকা দিয়ে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই পুষ্পক ট্রাভেলসে ফোন করে ফেলুদা ডুন এক্সপ্রেসে আমাদের বুকিংয়ের জন্য জানিয়ে দিলেন। হঠাৎ 2 দিন পরে এক অদ্ভুত ব্যাপার। রূপনারায়ণগড় থেকে মিস্টার পুরীর এক টেলিগ্রাম এসে, ড্রপ কেস, এ তো তাজ্জব ব্যাপার, এমন তো আমাদের অভিজ্ঞতা হয়নি। মিস্টার পুরীর চিঠিও এসে গেল 2 দিন পরে। মোদ্দা কথা হচ্ছে ছোট কুমার মত পাল্টেছেন। এসে হরিদ্বার ঋষিকেশে গিয়ে ছবি তুলতে